আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 1971-এর 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে ইসলামাবাদের গোয়েন্দারা বার্মিংহামের এক বাড়িতে বসে খালিস্তানের বীজ রোপণ করে। কারণ তারা জানতো পূর্ব বাংলার মাটি হারালে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে নতুন অগ্নিকুণ্ড জ্বালাতেই হবে। 50 বছর পর সেই একই কৌশলে তারা ঢাকাকে কাজে লাগাতে শুরু করেছে। কেবল এবার প্ল্যান বি নয়, প্ল্যান এ ইজ ঢাকা। অগস্ট 2024-এ শেখ হাসিনাকে সরিয়ে যে শূন্যস্থান তৈরি করা হয়েছে তার মধ্য দিয়ে ইসলামাবাদের আইএসআই এবং খালিস্তান আন্দোলনের যৌথ টিম ঢুকে পড়েছে ঢাকায়। আর ঢাকার নতুন শাসক গোষ্ঠী যারা নিজেদেরকে নিরপেক্ষ বলে দাবি করছে তাদেরকে লজিস্টিক সাপোর্ট, ভিসা, র্যালি করার অনুমতি, হোটেল, মিডিয়া কভারেজ সব দিয়ে আগলে রাখছে। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে যখন বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের বিরুদ্ধে র্যালিতে ব্রিটেনের শিখ সম্প্রদায়ের সদস্যরা খালিস্তানি ব্যানার হাতে গিয়ে বাধা দেয়, তখন বুঝতে হবে যে ডাল মে জরুর কুছ কালা হ্যায়। কারণ এর আগে তো এরকম কোনো ঘটনা ঘটেনি এই দেশে, তাই না? ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হাদির লাশের ছবি নিয়ে বাংলাদেশে মিছিল করেছে বা বাংলাদেশের জন্য লন্ডনে মিছিল করেছে। এই ঘটনা তো আসলেই একটা নতুন ইঙ্গিত দিচ্ছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং তাদের পুরনো সহযোগী খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে অসাধারণ নিপুণতায়। 1971 সালের 16 ডিসেম্বর যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেদিনই বার্মিংহামে পাকিস্তানি গোয়েন্দারা খালিস্তান আন্দোলনের বীজ বপন করেছিল। আর আজ 53 বছর পর সেই আন্দোলনের নিয়ন্ত্রণ কক্ষ স্থাপিত হয়েছে খোদ ঢাকায়। বাংলাদেশের রাজধানীতে খালিস্তান আন্দোলনের নতুন শাখা প্রতিষ্ঠার মাধ্যমে উপমহাদেশের ভূ রাজনীতিতে এক বিপজ্জনক মোড় নিয়ে আসা হয়েছে। এই কৌশলগত পদক্ষেপটি কেবল একটি সাংগঠনিক সম্প্রসারণ নয়, বরং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বিরুদ্ধে এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। ভৌগোলিকভাবে ভারতের চারপাশে ঘিরে থাকা বাংলাদেশ এখন পরিণত হয়েছে ভারত বিরোধী ক্রিয়াকলাপের এক সুবিধাজনক ঘাঁটিতে। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে সাম্প্রতিক ঘটনাটি এই নতুন বাস্তবতার প্রথম প্রত্যক্ষ প্রমাণ। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত শান্তিপূর্ণ প্রতিবাদে খালিস্তানপন্থী পরমজিৎ সিং পাম্মার উপস্থিতি এবং হরদীপ সিং নির্জারের ছবি সহ একই সাথে নিহত হাদি ছবি লাগিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এখন খালিস্তানপন্থীদের সরাসরি অংশগ্রহণ রয়েছে। এটি নিছক কাকতালীয় নয়, বরং একটি সুচিন্তিত কৌশলের অংশ, যেখানে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা চলছে। করাচি ঢাকা সরাসরি ফ্লাইট চালু হওয়ার আগে থেকেই কারি কারি অস্ত্র ভর্তি করে কার্গো এসেছে চট্টগ্রামে, ঢাকায়। বিমানবন্দরে নামার পর সেগুলো বিশেষ বিমান পরিচালনা পর্ষদের সিল মেরে বেরিয়ে যাচ্ছে, কারণ ইউনূস সরকারের নিয়োগপ্রাপ্ত সেই বোর্ডের কাজই হলো পাকিস্তানি এজেন্টদের নো চেক লাইন লাগিয়ে দেওয়া বা সিল লাগিয়ে দেওয়া। তাবলিগ জামায়াতের সদস্য সেজে ঢুকে পড়া জঙ্গিদের চোখে 12 ফেব্রুয়ারি নির্বাচন শুধু ভোট নয়, সেটি হলো অপারেশন গ্রিন সেক্টর। ভোট কেন্দ্র দখল, হিন্দু অধ্যুষিত গ্রামে আগুন, সীমান্তে অস্থিরতা তৈরি করা, আর সবই হবে ভারতের চোখে ধুলো দেওয়ার জন্য, যাতে দিল্লি ব্যস্ত থাকে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আর পাকিস্তান আর তার খালিস্তানি অতিথিরা বেনিফিট পায়, স্ট্র্যাটেজিক ব্রিদিং স্পেস পায় ঢাকায়। ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, অমৃতসর সব জায়গায় এই অ্যালার্ট জারি করা হয়েছে যে কোনো সময় হামলা হতে পারে। কারণ গোয়েন্দারা জানে বাংলাদেশ এখন ফরওয়ার্ড বেস, সেখান থেকে ড্রোনে করে অস্ত্র পাঠানো হচ্ছে পাঞ্জাবের গ্যাংস্টারদের কাছে, আর সেই গ্যাংস্টাররাই খালিস্তানি ক্যাশের বিনিময়ে রকেট লঞ্চার, এটিএম আর ডেটোনেটর ছড়িয়ে দিচ্ছে। ঢাকার মতিঝিল, উত্তরা, এমনকি কূটনৈতিক এলাকা গুলশানেও ভাড়া নেওয়া হয়েছে ফ্ল্যাট,
যে ফ্ল্যাটগুলোতে চলছে বোমা তৈরির প্রশিক্ষণ। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে সেই খবর দেওয়া হলে তারা বলছে আমাদের উপর রাজনৈতিক নির্দেশ নেই হস্তক্ষেপ করার। অর্থাৎ ঢাকা এখন পুরোপুরি পাকিস্তানের স্ট্যান্ড বাই মোডে আছে। খালিস্তান আন্দোলনের জন্মলগ্ন থেকেই পাকিস্তানের মূল টার্গেট ছিল ভারতের মেরুদণ্ড ভাঙা। 1980-র দশকে তারা পাঞ্জাবে অস্ত্র ঢালতো, এখন ঢাকায় ঢালছে। কারণ বাংলাদেশের মাটি ব্যবহার করলে ভারতের কাছে রিটার্ন অ্যাড্রেস লুকানো যায়। লন্ডনে যে ব্যানার হাতে বা যারা ব্যানার হাতে ধরেছিল সেটা লোগোতেও বাংলাদেশের মানচিত্র খচিত রয়েছিল। এটি স্পষ্ট বার্তা যে খালিস্তানিরা তাদের সংগ্রামের নতুন স্টেজ বানিয়েছে বাংলাদেশকে, আর সেই স্টেজের পর্দায় কাজ করছে পাকিস্তানের আইএসআই, যাদের ঢাকা স্টেশনের প্রধান অফিস এখন গুলশান 2 এর একটি বেসরকারি ব্যাংকের 4র্থ তলায়, যেখানে যাওয়ার অনুমতি নেই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও। তাবলিগ জামায়াতের ছদ্মবেশে হাজার হাজার পাকিস্তানি জঙ্গির বাংলাদেশে অনুপ্রবেশের তথ্য এই সংকটের আরেকটি মাত্রা যোগ করেছে। করাচি থেকে সরাসরি বিমান চালু হওয়ার পর এই প্রবাহ আরো নিয়ন্ত্রণহীন হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এই জঙ্গি অনুপ্রবেশ কেবল সংখ্যাগত নয়, বরং কৌশলগতভাবে অত্যন্ত বিপজ্জনক। অস্ত্র এবং প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গিদের এই সমাবেশ বাংলাদেশকে একটি সন্ত্রাসী হাবে পরিণত করার পরিকল্পনার অংশ। ইউনূস সরকার এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় এত নিষ্ক্রিয়তা দেখিয়েছে, বরং সক্রিয় সহযোগিতা দিচ্ছে তাদেরকে। উপমহাদেশের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেওয়ার জন্য এটা একটা ভয়ঙ্কর অশনি সংকেত। বিশেষ বিমান পরিচালনা পরিষদের মাধ্যমে অস্ত্র চোরাচালানের কথা আগেই বলেছি। জঙ্গিদের নিরাপদে পরিবহন ব্যবস্থা করা হয়েছে যে অভিযোগ উঠেছে, তা প্রমাণ করছে যে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এখন ভারত বিরোধী শক্তির হাতে পুতুলে পরিণত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা আছে, জঙ্গিদের মাধ্যমে হয়তো ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ হবে, জাল ভোট দেওয়া হবে জঙ্গিদের দিয়ে, সেসব পরিকল্পনার কথা জানা যাচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়া এবং জঙ্গিবাদের দখলে বাংলাদেশকে নিয়ে যাওয়ার এক ছক ইতিমধ্যে সাজানো হয়ে গেছে। এই পরিস্থিতিতে উদ্বেগজনক হলো বাংলাদেশের ভৌগোলিক সুবিধা বা ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ ভারতের 3 দিকে অবস্থিত, যা খালিস্তানপন্থীদের জন্য অভূতপূর্ব কৌশলগত সুবিধা প্রদান করছে। পূর্ব, উত্তর এবং পশ্চিম সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা এখন অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় এবং আসামের মতো রাজ্যগুলো এখন সরাসরি হুমকির মুখে। পাকিস্তানের এই কৌশল নতুন নয়, কিন্তু এর বাস্তবায়নের পরিসর এবং গভীরতা এতটা ব্যাপক হয়ে গেছে এই ডক্টর ইউনূস সরকারের আমলে যে উপমহাদেশের সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে এখন সেটা চ্যালেঞ্জ করছে। 1971 সালে খালিস্তানের আন্দোলন সূচনা করেছিল পাকিস্তানিরা। 2024 সালে বাংলাদেশেই সেই আন্দোলনের নতুন কেন্দ্র স্থাপনার মধ্যে যে ঐতিহাসিক একটা সত্য লুকিয়ে আছে, তা পাকিস্তানের দীর্ঘমেয়াদী পরিকল্পনার নিদর্শন। আজ বাংলাদেশের রাজধানী ঢাকায় বসে খালিস্তানপন্থীরা যে ভারত বিরোধী ষড়যন্ত্রের জাল বুনছে, তার পরিণতি হতে পারে উপমহাদেশের শান্তি এবং স্থিতিশীলতার জন্য এক মারণঘাতী আঘাত। এই অবস্থায় বাংলাদেশের সাধারণ মানুষ তো আরো বিপদে আছে। একদিকে দেশের ভেতরে জঙ্গি মহড়া, অন্যদিকে ভবিষ্যতে ভারতের কাউন্টার অপারেশন হলে প্রথম ধাক্কাটা তো বাংলাদেশের গায়েই লাগবে। পাকিস্তান কখনোই খালিস্তান দেওয়ার উদ্দেশ্যে এই খেলা খেলছে না। তারা চায় ভারতের পায়ে কাঁটা গেঁথে রাখতে, আর সেই কাঁটাটা এখন বাংলাদেশের মাটিতে তারা ছড়িয়ে দিচ্ছে। ঢাকায় খালিস্তানিদের অফিস খোলা মানে পাঞ্জাবের আগুনে ঘি ঢালা, আর সেই আগুন যদি পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তে ছড়ায়, তাহলে বাংলাদেশ নিজেই হবে প্রথম ক্ষতিগ্রস্ত রাষ্ট্র। তার অর্থনীতি, তার হিন্দু সংখ্যালঘু, তার বন্দর, তার কূটনীতি সবকিছু ধ্বংসের মুখে। সবচেয়ে ভয়ঙ্কর বার্তা হলো খালিস্তান আন্দোলন আর পাকিস্তানি জঙ্গিবাদ যদি মিলে মিশে ঢাকায় একাকার হয়ে যায়, তখন এই পুরো নিরাপত্তা কাঠামোটা ভেঙে পড়বে। সাউথ ব্লকে বসে এখন যে প্রশ্নটা হয়তো ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যদি খালিস্তানি নেতারা ঢাকায় বসে ভারত বিরোধী যুদ্ধ ঘোষণা করে, তাহলে কি আমরা ঢাকা আক্রমণ করব নাকি পুরো বাংলাদেশকে শত্রু রাষ্ট্র ঘোষণা করব? উত্তরটা সহজ নয়, কারণ পেছনে চীন দাঁড়িয়ে আছে, যার বেল্ট রোডের গলি ঢাকার বন্দর দিয়ে। তাই ভারত এখন অপেক্ষা করছে কখন খালিস্তানি কোনো বড় হামলার ফিঙ্গারপ্রিন্ট বাংলাদেশের মাটিতে পাওয়া যায়। তখন কাউন্টার লঞ্চ যুক্তিটা হয়তো আন্তর্জাতিক মঞ্চে তোলা যাবে। ঢাকায় খালিস্তান আন্দোলনের নতুন কেন্দ্র খোলা মানে এই যে উপমহাদেশের নিরাপত্তার চাকাটা উল্টো দিকে ঘোরানো। এখানে শুধু ভারতের নয়, বাংলাদেশের অস্তিত্বের দায়ভার পড়ে আছে। পাকিস্তান যে কৌশলে 71-এর পরাজয়ের বদলা নিতে চাইছে, সেটা এখন আর লুকোচুরি নয়, সেটা হলো ঢাকা শহরের একটি ভাড়া করা ফ্ল্যাট, যেখানে পতাকা উঠছে খালিস্তানের,
আর পেছনে বসে আছে পাকিস্তানি মেজর। আপনাদের মনে থাকার কথা যে 2001 থেকে 6 আসামের উলফাদের উত্তরায় বাড়ি দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, ব্যবসা দিয়ে ভারত বিরোধী তৎপরতা চালানো হয়েছিল, বিচ্ছিন্নতাবাদকে উস্কে দেওয়া হয়েছিল। এখন ইউনূসের আমলে উলফা নেই, খালিস্তানিরা গিয়ে ঢুকেছে। আপনি এসব জায়গায় দেখবেন অনেক নাম না জানা পাকিস্তানি মেজররা আছে, তাদের ঢাকা স্টেশনে চাকরি দেওয়া হয়েছে এই ভারত বিরোধী তৎপরতার জন্য। বাংলাদেশের জন্য এটি অস্তিত্বগত প্রশ্ন। অস্থিরতা এবং প্রক্সি খেলার স্বল্প মেয়াদী লাভ যতই থাকুক, দীর্ঘ মেয়াদে এটি অর্থনীতি, কূটনীতি এবং অভ্যন্তরীণ স্থিতির জন্য আত্মঘাতী। তাবলিগের ছায়ায় ঢোকা সশস্ত্র ক্যাডার শেষ পর্যন্ত সেই সমাজকেই গ্রাস করবে। বিশেষ ফ্লাইটে অস্ত্র আসার অভিযোগ সত্য হলে প্রথম বিস্ফোরণ ঢাকাতেই শোনা যাবে। রাষ্ট্র যদি এই পথ থেকে সরে না আসে, আঞ্চলিক নিরাপত্তা স্থাপত্য ভারতকে কঠোর একতরফা প্রতিরোধে বাধ্য করবে, যার অভিঘাত বাণিজ্য, শ্রমবাজার এবং সীমান্ত জীবনে পড়বে। ঢাকায় খালিস্তানপন্থী নেটওয়ার্কের কেন্দ্র গড়ে ওঠা কোনো আদর্শিক বিজয় নয়, এটি আইএসআই এর পুরনো খেলার নতুন মাঠ। 2001 থেকে 6 পর্যন্ত উলফা ছিল, 2024 পর সেটা খালিস্তান হয়ে গেছে। ইউনূস সরকারকে শক্ত হতে হবে এটা ঠেকানোর জন্য, কিন্তু ইউনূস সরকার শক্ত হবে কেন? ইউনূস সরকার নিজেই তো এই খালিস্তানপন্থীদের ঢাকায় নিয়ে স্টেশন করতে দিয়েছে। ভারত নিশ্চয়ই জানে, ভারতের নিশ্চয়ই জানা আছে, কিন্তু বাংলাদেশের ক্ষতিটার কথাও তো আমাদের ভাবতে হবে, তাই না? অধ্যাপক ইউনূসের কথিত ইতিহাসরা নির্বাচন নিয়ে নানামুখী অনিশ্চয়তা, মাঠে বিএনপির সঙ্গে জামাত জোটের মুখোমুখি অবস্থান, আকস্মিকভাবে ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয়ার ঘনঘটার মাঝেই বিস্ফোরক দাবি করলেন সজীব ওয়াজেদ জয়। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার রাজনীতি থেকে অবসরে যাওয়ার ইঙ্গিত জন্ম দিয়েছে নানামুখী আলোচনা। নয়াদিল্লিতে দুদিন বাদে যেখানে সাংবাদিকদের সামনে শেখ হাসিনার অডিও বক্তব্য দেওয়ার কথা রয়েছে, ঠিক তখন জয়ের ইঙ্গিত নিয়ে চলছে নানামুখী গুঞ্জন। জয়ের বক্তব্য আওয়ামী লীগের আনুষ্ঠানিক অবস্থান কি না তা নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা। দলটির তৃণমূলের কাছে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে জয়ের বার্তা। কেউ কেউ মনে করছেন দলের ভয়াবহ এমন জটিল পরিস্থিতিতে শেখ হাসিনার সরে যাওয়ার সুযোগ কি আছে। তবে বিশ্লেষকদের অনেকে জয়ের বক্তব্যের মাঝে দেখছেন বহুমুখী ইঙ্গিত। আওয়ামী লীগের বিরোধিতার জন্য বিশ্বব্যাপী সুপরিচিত কাতার ভিত্তিক আল জাজিরায় এই সময়ে সাক্ষাৎকার দেওয়ার পেছনের তাৎপর্য খোঁজা হচ্ছে। ধারণা করা হচ্ছে বহুমুখী চাপের মধ্যে থাকা আওয়ামী লীগ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ বার্তা দিতে চেয়েছেন জয়। বিশেষ করে গত কয়েক মাসে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের নেতাদের সাথে বিশ্বের পরাশক্তিগুলোর প্রতিনিধিদের যে সিরিজ বৈঠক হয়েছে, তারই অংশ হিসেবে কি এসেছে শেখ হাসিনার সম্ভাব্য অবসরের ইঙ্গিত। তবে এটি কতটা বাস্তবে ঘটবে আর তার অনেকটাই নির্ভর করবে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর পরবর্তী ভূমিকা আর শেখ হাসিনার সিদ্ধান্তের উপর। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে চলে যান, সেদিনই গণভবনে চলে ব্যাপক হামলা। সেই উত্তাল পরিস্থিতির মাঝে যুক্তরাষ্ট্র থেকে ডয়েচে ভেলে বাংলাকে সাক্ষাৎকার দেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জানান শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্ব বা রাজনীতিতে থাকবেন না। আক্ষেপ করে বলেন শেখ পরিবারের কোনো সদস্যরই আর রাজনীতিতে আসার কোনো কারণ নেই। শেখ হাসিনা দিল্লিতে আছেন, ভালো আছেন, তবে তার মন খারাপ। দেশের জন্য তিনি এত কিছু করার পরও সেই দেশের মানুষ তাকে অপমান করে বের করে দেবে, আক্রমণ করতে যাবে, এটা তিনি কল্পনাও করতে পারেননি। ওই সাক্ষাৎকারে নিজের রাজনীতিতে আসার সম্ভাবনাও নাকচ করে দিয়েছিলেন জয়। বলেন 3বারের মতো তাদের পরিবারের বিরুদ্ধে কূপ হয়েছে, 3বারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হচ্ছে। জয় বলেন তিনি এবং তার মা বাদে পরিবারের সবাই বিদেশে অনেক দিন ধরে আছেন, সবাই বিদেশে সেটেলড। বিদেশের জীবনের কোনো অসুবিধা নেই, বিদেশে থাকতে তারা অভ্যস্ত। তবে এর কয়েকদিনের মধ্যেই জয়ের বক্তব্যে পরিবর্তন শোনা যায়। ভিডিও বার্তায় বলেন আওয়ামী লীগের বিপর্যয়ের সময় শেখ পরিবার দলের সঙ্গেই আছে। শেখ হাসিনার নেতৃত্বে দল আবারও সংগঠিত করা হবে। পরের 1.5 বছরে ভারতে অবস্থান করা শেখ হাসিনা শুধু সক্রিয় হননি,
জয়কেও দলের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখতে দেখা গেছে। এমনকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নও কাজ করছেন তিনি। ভারত সহ আন্তর্জাতিক মিডিয়ায় দেখা গেছে সরব উপস্থিতি। গত নভেম্বরে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে বিদেশি চাপের ইঙ্গিত দেন। অভিযোগ করেন বাংলাদেশে বড় দুটি দল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে। দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা ওই সাক্ষাৎকারে সরাসরি নাকচ করেননি জয়। শেখ হাসিনার পরে তিনি দলের নেতৃত্বে আসতে চান কি না এ প্রশ্নে বলেন, দলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, ভবিষ্যৎ নেতৃত্ব কে দিবেন সেটা দল নির্ধারণ করবে। তিনি বা অন্য কেউ এটা উপর থেকে নির্দেশ দিয়ে নেতৃত্ব নির্ধারণ করতে পারেন না। এর ঠিক প্রায় 2 মাসের মাথায় আল জাজিরার কাছে বিস্ফোরক মন্তব্যটি করেন সজীব ওয়াজেদ জয়। সাবেক প্রধানমন্ত্রীর ছেলেকে আল জাজিরার সেনিভাস জৈনের প্রশ্ন ছিল এমন, আপনি ইঙ্গিত দিয়েছেন আপনার মা রাজনীতি থেকে অবসর নিতে যাচ্ছেন, তাহলে এরপর যদি তিনি কখনো বাংলাদেশে ফিরতেও পারেন তখন তিনি কি আর রাজনীতিতে থাকবেন না? জবাবে কোনো দ্বিধা ছাড়াই সজীব ওয়াজেদ জয় জবাব দেন, না, তার বয়স হয়েছে, বলেন তার মা বয়স্ক। যাই হোক, এবারে তার দায়িত্বে শেষ মেয়াদ হওয়ার কথা ছিল, তিনি অবসর নিতে চেয়েছিলেন। বিষয়টি আরো পরিষ্কার হতে আল জাজিরার সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে হাসিনা অধ্যায় কি শেষ হচ্ছে? জবাবে জয় বলেন, সম্ভবত হ্যাঁ। আওয়ামী লীগের আগামী রাজনীতি শেখ হাসিনাকে ছাড়াই এগোবে ইঙ্গিত করে জয় বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, এটি সবচেয়ে পুরনো দল, 70 বছর ধরে আছে। শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে অথবা তাকে ছাড়া দলটির যাত্রা অব্যাহত থাকবে। তিনি অথবা অন্য কেউ চিরকাল তো বাঁচবেন না। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য থেকে শেখ হাসিনার নেতৃত্বের অবসান ঘটার একটি সম্ভাব্য ইঙ্গিত পাওয়া যায়। প্রশ্ন হলো, যখন আওয়ামী লীগের কার্যক্রম দেশটিতে সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ আছে, যেখানে শেখ হাসিনা গত 17 মাস ধরে অনলাইন বার্তার মাধ্যমে দলটির তৃণমূল নেতাকর্মীদের বার্তা দিয়ে আসছেন, দিল্লিতে ডেকে নিয়ে দলের অনেক নেতার সাথে বৈঠক করছেন এবং বাংলাদেশের নির্বাচনের ঠিক আগে আগে তার ছেলে সজীব ওয়াজেদ জয় কেন এমন আভাস দিলেন? ঠিক 2 মাস আগে বিবিসি বাংলাকে যে বিদেশিদের চাপের কথা বলেছিলেন, তার প্রেক্ষাপটে কি কৌশলগত নতুন অবস্থানের চিন্তা করছে আওয়ামী লীগ? সেক্ষেত্রে পরিবর্তনের সম্ভাব্য ধরনটি কেমন হতে পারে? কবে নাগাদই বা নেতৃত্বের পুনর্বিন্যাস দৃশ্যমান হতে পারে? আর নতুন নেতৃত্বে কারা আসতে পারেন? বিশ্লেষকরা মনে করছেন জয়ের এমন বক্তব্য বিচ্ছিন্ন বা আকস্মিক কোনো ঘটনা নয়। বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতির সময় এমন বক্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন জয়। বিশেষ করে পশ্চিমা শক্তির সঙ্গে দূরত্ব ঘোচাতে আওয়ামী লীগের সর্বোচ্চ আগ্রহ এর মাধ্যমে প্রকাশিত হয়েছে। আবার সাক্ষাৎকারটি দেওয়া হয়েছে এমন একটি বিদেশি মিডিয়ায় যারা আওয়ামী লীগ বিরোধী হিসেবে সুপরিচিত। লক্ষণীয় বিষয় হলো, জুলাই আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি হত্যার নির্দেশ দিয়েছিলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি বরাবরই অস্বীকার করা হয়েছে, কিন্তু জয় এই প্রথমবার পাল্টা একটি কাউন্টার ছুড়ে দিয়ে বলেছেন, শেখ হাসিনা যদি হত্যার নির্দেশ দিতেন তাহলে তিনি এখনো ক্ষমতায় থাকতেন। ইতিহাসরা নির্বাচনের নামে একতরফা ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপর এমনিতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষোভ বাড়ছে। গত কয়েক মাসে কমনওয়েলথ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানালেও তা গায়ে মাখেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। এখনো পর্যন্ত একমাত্র ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানোর আশ্বাস মিললেও সাম্প্রতিক কিছু ঘটনায় তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বিশেষ করে ভারত আকস্মিকভাবে কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়, ব্যাপক প্রভাব পড়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তো দূরের কথা, বিদেশিদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। সবশেষ জাতিসংঘ আবারও নিরাপদে সবার অংশগ্রহণমূলক নির্বাচন পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে। জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ 20 জানুয়ারি মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয় নজরদারি বজায় রেখেছে।
জাতিসংঘ সবসময় বলে এসেছে নির্বাচনের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে সব মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে অংশ নিতে পারে এবং ভিন্ন ভিন্ন মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে সক্ষম হয়। ফলে অন্তর্বর্তী সরকার যতই দাবি করুন অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে, ঠিক এমন এক সময় আল জাজিরার মাধ্যমে বিশ্ব পরিমণ্ডলে তাৎপর্যপূর্ণ বার্তা নিয়ে হাজির হলেন শেখ হাসিনা পুত্র জয়। বাংলাদেশের নজিরবিহীন অস্থিরতার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার সম্ভাব্য বিপদ সম্পর্কেও তিনি সতর্ক করেছেন। আল জাজিরাকে বলেন, একটি বাস্তবতাকে কেউ কোনোভাবে অস্বীকার করতে পারে না, তা হলো তার মায়ের 17 বছরে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতা দেখা গেছে। বাংলাদেশের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আওয়ামী লীগ এখনো সেরা প্রতিষেধক। আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ না থাকার দাবি উড়িয়ে দিয়ে জয় বলেন, আওয়ামী লীগ কোথাও যাচ্ছে না, এটি দেশের সবচেয়ে পুরানো ও বৃহত্তম দল। এরপরেই তিনি আনেন ভোটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ। দাবি করেন আওয়ামী লীগের 40 থেকে 50% ভোট রয়েছে, এসব মানুষ হঠাৎ করেই সমর্থন দেওয়া বন্ধ করে দেবে বলে ভাবার সুযোগ নেই। জুলাই আন্দোলনের পর মানুষ কেন আওয়ামী লীগের উপর আস্থা রাখবে, এমন প্রশ্নের তড়িৎ উত্তর দেন জয়। পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, জনগণকে সেই সিদ্ধান্ত কেন ভোটের মাধ্যমে জানানোর সুযোগ দেয়া হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছে আওয়ামী লীগ। বিশ্ব সম্প্রদায় একই প্রশ্ন করছে অন্তর্বর্তী সরকারকে। বাস্তবতা হলো এর কোনো পরিষ্কার জবাব সরকার এবং তাদের মিত্র দলগুলো এখনো তুলে ধরতে পারেনি। নির্বাচনের মাত্র 3 সপ্তাহ আগে সেই একই প্রশ্ন আল জাজিরার মাধ্যমে ছুড়ে দিলেন জয়। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ভারতে আওয়ামী লীগ নেতাদের সাথে বিদেশি বেশ কয়েকটি শক্তিশালী দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক হয়েছে। এমনকি গত 20 থেকে 24 নভেম্বর কমনওয়েলথ মহাসচিব শার্লি বোজে বাংলাদেশ সফরে এসে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছিলেন। সে সময় কমনওয়েলথ মহাসচিব অনলাইনে সজীব ওয়াজেদ জয়ের সাথে বৈঠক করেছিলেন। সূত্রগুলো বলছে, গত 3 মাসে আওয়ামী লীগের সাথে 6টি দেশ ও সংস্থার প্রতিনিধিদের সাথে কমপক্ষে 8টি সিরিজ বৈঠক হয়েছে। সেসব বৈঠকের আলোচনার সূত্র ধরেই কি সজীব ওয়াজেদ জয় এমন ইঙ্গিত দিলেন কি না সে প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন হলো, সজীব ওয়াজেদ জয় যে আওয়ামী লীগের নেতৃত্ব থেকে শেখ হাসিনার সরে যাওয়ার আভাস দিলেন, সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন কে বা কারা আসছেন? সেই প্রশ্ন দলটির নেতাকর্মীদের মধ্যে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনা নিজেই গত কয়েক মাসে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে কমপক্ষে 4 জন নেতাকে বিদেশি শক্তিগুলোর সাথে আলোচনা করার সিগন্যাল দিয়েছেন এবং সে অনুযায়ী তারা বৈঠকও করেছেন। তবে দলের পুনর্গঠন ও নতুন নেতৃত্ব নিয়ে শেখ হাসিনার পক্ষ থেকে তাদের কিছু বলা হয়নি বলে জানা গেছে। দর্শক, 28 মিনিটের সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় জুলাই আন্দোলনে বল প্রয়োগ, আইসিটিতে শেখ হাসিনার বিচার সহ অন্য বিভিন্ন বিষয়ে কথা বলেন। প্রতিটি ক্ষেত্রে তিনি বিচারের নামে প্রহসনের অভিযোগ তুলেছেন। আল জাজিরা এবং বিবিসি জুলাই হত্যাকাণ্ড নিয়ে খণ্ডিত অনুসন্ধানী প্রতিবেদন করেছে বলেও দাবি করেন তিনি। এতে কিছুটা বিব্রত দেখা যায় আল জাজিরার সাংবাদিককে। শেখ হাসিনার ফোনালাপের পূর্ণাঙ্গ অডিও সংগ্রহের আগ্রহ প্রকাশ করেন। আইসিটিতে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জয় বলেন, সবটাই একটি প্রহসন। তার মাকে নিজের আইনজীবী নিয়োগ করতেও দেওয়া হয়নি। বিচারের আগে আইন পরিবর্তন করা হয়, অথচ সংসদ ছাড়া আইসিটি আইনে পরিবর্তন করা সম্ভব নয়। শেখ হাসিনা আপাতত ভারতে থাকবেন বলেও ইঙ্গিত দেন জয়। বলেন, তারা ভারতের উপর যথেষ্ট আস্থা রাখেন, কারণ দেশটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে থাকে। ভারত শেখ হাসিনার জন্য এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ দেশ বলেও দাবি করেন জয়। বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতির মূল কারণ শেখ হাসিনা নন দাবি করে জয় বলেন, দুই দেশের উত্তেজনার মূল কারণ হলো সন্ত্রাসবাদের উত্থান। ইউনূস সরকার কারাগার থেকে দণ্ডপ্রাপ্ত সব সন্ত্রাসীকে মুক্তি দিয়েছে, আর ভারত তার পূর্ব সীমান্তে সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন। বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে কাজ করার অবাধ সুযোগ তৈরি করে দিয়েছে। সব মিলিয়ে এই সাক্ষাৎকারে জয় সেসব বিষয় মোটা দাগে সামনে আনার চেষ্টা করেছেন, যেগুলো নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নানাভাবে আগ্রহী। আঞ্চলিক নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের সামনে কি হতে পারে সে সম্পর্কে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।
প্রশ্ন হলো, এসব বার্তা কি প্রভাব ফেলতে পারে চলমান মেরুকরণে? রাজনৈতিকভাবে কতটা লাভবান হবে আওয়ামী লীগ, নাকি শেখ হাসিনার নেতৃত্বের ইস্যু দলের মাঠ পর্যায়কে নতুন ধাক্কার মুখে ফেলবে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।